সকাল প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি সুস্থতায় প্রতিদিন থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। দর্শক, একটি কথা প্রচলিত আছে, সময় থাকিতে আক্কেল হয় না। জি দর্শক, আমরা কথা বলছি আক্কেল দাঁত নিয়ে। আজকে আমরা আক্কেল দাঁত নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় তাই আমরা রেখেছি আক্কেল দাঁত, জটিলতা, চিকিৎসা এবং করণীয়। আমাদের আজকে এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে একজন প্রখ্যাত দন্ত চিকিৎসক। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ নাজমুল কবির, সহযোগী অধ্যাপক, দন্ত বিভাগ, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন কিন্তু আজকে আপনারা করতে পারেন আমাদের টেলিফোনে দেয়া সরাসরি নাম্বারটিতে। আমরা তাহলে চলে যাই মূল আলোচনায়। আমরা আক্কেল দাঁত নিয়ে অনেক কথাই শুনি, তো আক্কেল দাঁত বা উইজডম টিথ, এই বিষয়টি সম্পর্কে একটু জানার আগে জানতে চাই আক্কেল দাঁত জিনিসটি কি? আক্কেল দাঁত যেটা আপনি বললেন, ইংরেজিতে আমরা এটাকে আসলে উইজডম টিথই বলি, আর মেডিকেলের ভাষায় থার্ড মোলার বলা হয়। এই দাঁতটা 17 থেকে 25 বছর বয়সে মাড়ির একবারে পেছনে, চোয়ালের আমাদের যে চোয়াল, সে চোয়ালের একদম পেছনে ওঠে, এবং ওই দাঁতটা যখন উঠে তখন 17 বছরে কিন্তু আমাদের বয়সন্ধিকাল, আমরা ম্যাচিউর হতে থাকি আস্তে আস্তে, এবং আমাদের বুদ্ধির পরিপক্কতা হয়, বয়সটা পরিপক্ক হয়, ম্যাচিউর হয়। এই জন্য এর সাথে সামঞ্জস্য রেখে মনে হয় এটা আক্কেল দাঁত বলা হয় আর কি। আচ্ছা, যেহেতু উইজডম টিথ বা আক্কেল দাঁত, এই ব্যাপারটি নিয়ে অনেকেই মজা করে যে আপনার তো আক্কেল হয়নি, আপনার দাঁতটি উঠেনি। দাঁতটি কি আসলে উঠে না? দাঁতটি অনেক সময় নাও উঠতে পারে, অনেক সময়, কারণ এটা আমি বললাম যে 17 বছরের পরে উঠে। 17 বছরের মধ্যে কিন্তু তার অন্যান্য যে দাঁতগুলো ছিল সবগুলো উঠে যায়। সবগুলো উঠার কারণে ওই দাঁতটার জন্য আমাদের ম্যান্ডিবলের যে পিছনের অংশে যে অ্যাঙ্গেল আছে, ওই জায়গাটা অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল বলে, যেখান থেকে রেমাসটা উপরে উঠে গেছে, ওই অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল ওই জায়গাটুকুই থাকে ওই দাঁতটার জন্য। তো ওই অল্প জায়গার জন্য দাঁতটা দেখা যায় যে বোনের মধ্যে বা মাড়ির ভিতরে ইম্প্যাক্টেড হয়ে থাকে, হয়তো আংশিক উঠে বা অনেক সময় উঠেই না, এরকম হতে পারে। তো এই দাঁতটি তো একটি স্বাভাবিক জীবন, যে স্বাভাবিকভাবে এটি উঠবে এবং তারপরে দাঁতটি প্রকাশিত হবে, কিন্তু অনেকের দেখা যায় যে মাড়িতে আটকে যাচ্ছে। অনেকে বলে যে যেহেতু দাঁতটি উঠছে অর্ধেক পথে থেমে গেছে। তো এই সমস্যাগুলো কেন হয়? এই সমস্যাগুলো হয় 17 বছর পরে ওঠার কারণে এটা পর্যাপ্ত স্পেস থাকে না ওখানে। অন্যান্য দাঁতগুলা ওরা স্পেস দখল করে নেয়, কিন্তু এই দাঁতটার জন্য অল্প একটু স্পেস থাকে, যেটা আমাদের যে 3টা মোলার দাঁত আছে, সেকেন্ড মোলার থেকে অ্যাঙ্গেলের রেমাস অফ দি ম্যান্ডিবল, অ্যান্টেরিয়র বর্ডার অফ দি যে রেমাস আছে, ওইটুকু স্পেস থাকে এই দাঁতের জন্য। এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে ওই 18 বছর পরে বা 17 বছর পরে ওঠার কারণে মাড়িটা মোটা হয়ে যায়, ঠিক হয়ে যায়, মাড়ি ভেদ করে এবং হাড় ভেদ করে এটা উঠতে পারে না। আর ওই বয়সে আমাদের নর্মাল যে ইরাপ্টিং ফোর্স, যে আগে যেই আমরা যখন ছোট ছিলাম যে ইরাপ্টিং ফোর্স থাকে বাচ্চাদের, কিন্তু ওই বয়সে ওই ইরাপ্টিং ফোর্সটা থাকে না। ইরাপ্টিং ফোর্সটা না থাকার কারণে ওটা উঠার চেষ্টা করে, যখন একটু উঠতে নেয় তখন ওখানে ফুড ইনফেকশন হয়, ফুড ইনফেকশন হয়ে পেন সৃষ্টি করে, ব্যথা হয়, রোগীর কষ্ট হয়। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে বাঁকাভাবে উঠে, এটি কেন হচ্ছে? বাঁকাভাবে উঠে যেটা বললাম, যে স্পেস নাই, পর্যাপ্ত স্পেস নাই, জিনজাবাটা মাড়িটা অনেক মোটা, ঠিক মাড়ি, ইরাপশন ফোর্সটা অনেক কম, এজন্য দাঁতটা পর্যাপ্ত স্পেস নাই, জন্য বাঁকা হয়ে ওঠে দাঁতটা। তো এটি তো বুঝলাম যে আক্কেল দাঁতটি উঠার ক্ষেত্রে তার জায়গার অভাব হচ্ছে বলে উঠতে পারছে না, বা একটুখানি বাঁকা হতেও পারে। আবার অনেকের এরকমও হয় যে দাঁতটি উঠেছে কিন্তু আটকে গেছে, এটাকে বলে ইম্প্যাক্টেড টিথ। এই ব্যাপারটি কি? দাঁতটা আটকে যায়, এটা হচ্ছে পর্যাপ্ত স্পেস না থাকার কারণে দাঁতটা বোনসের মধ্যে, মানে হাড়, যেটা হাড়ের মধ্যে বা মাড়ির মধ্যে একদম লকড হয়ে যায়। লকড হওয়ার কারণে দাঁতটা আর উঠতে পারে না, এটাই হচ্ছে ইম্প্যাক্টেড কন্ডিশন। আচ্ছা, তো এই যে দাঁতটি ওঠার সময় অনেকের প্রচণ্ড ব্যথা হয়, তো এইরকম যদি হয় তাহলে কি করতে হয়? দাঁতে ওঠার সময় যদি প্রচণ্ড ব্যথা হয়, তাহলে রুগী, যদি তীব্র ব্যথা থাকে তাহলে দ্রুত ডেন্টিস্টের শরণাপন্ন হতে হবে, এবং ডেন্টিস্টের কাছে চলে গেলে ডাক্তার একটা রেডিওগ্রাফ দিবে, ওপিজি, অর্থোপ্যান্টোমোগ্রাম যেটা বলে, রেডিওগ্রাফ দেখে যদি দাঁতটার পজিশন ঠিক থাকে, যদি দাঁতটা সোজাভাবে থাকে, মনে হয় যে দাঁতটা পর্যাপ্ত স্পেস আছে, রুম আছে দাঁতটা ওঠার জন্য, তাহলে মাড়িটা একটু ছোট্ট মাইনর একটা সার্জারি, মাড়িটা একটু কেটে দিলে দাঁতটা উঠে যাবে। আর যদি দাঁতটা অ্যাবনর্মাল পজিশনে থাকে বা লকড হয়ে থাকে,
হ্যাঁ তীব্র ব্যথা হয় বা পাস সৃষ্টি হয় বা পুজ হয়, তখন দাঁতটা সার্জিক্যালি এটা রিমুভ করতে হবে। তো যদি কারো দাঁতটি বাঁকাভাবে উঠে তাহলে কি কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, বাঁকাভাবে উঠলে তীব্র ব্যথা হবে, কারণ এটা প্রচণ্ড বাঁকাভাবে উঠে প্রচণ্ড প্রেশার সৃষ্টি করবে পাশের দাঁতে। প্রচণ্ড প্রেশার দিলে ওই পাশের দাঁতটা তো ড্যামেজ হবেই, সাথে তীব্র ব্যথা হবে, এবং ওইখানে একটা বাঁকা ওঠার কারণে ওইখানে একটা পকেট সৃষ্টি হয়। পকেটের কারণে ওইখানে খাবার জমে, খাবার জমার কারণে ওই দাঁতের সারাউন্ডিংস যে টিস্যুগুলো আছে ওগুলো ইনফ্লামড হয়, মানে ব্যথা সৃষ্টি হয়। ওটাকে আমরা পেরিকরোনাইটিস একটা কন্ডিশন ওটা বলি, এবং ওইটা থেকে অ্যাবসেস হয়, তীব্র ব্যথা হয়, রোগী হা করতে পারে না, হা করতে কষ্ট হয়, টিজমাস বলে সেটাকে, ইনএবিলিটি টু ওপেন দি মাউথ, মুরগি লক জয়ের মতো হয়ে যায়, হা করতে পারে না, তীব্র ব্যথা হয়, পাশের দাঁত নষ্ট করে, এই ধরনের কন্ডিশন হয়। তো এই দাঁতটি যদি না উঠে তাহলে কি অসুবিধা হতে পারে বা সুবিধা হতে পারে? না, না উঠলে কোনো অসুবিধা নাই। না যদি উঠে তাহলে রুগী এই যে আক্কেল দাঁত জনিত যে কমপ্লিকেশনস সেটা থেকে রুগী বেঁচে যাবে। আর যদি উঠে তাহলে তো এই ধরনের কমপ্লিকেশন সৃষ্টি হয়, অনেক সময় হয় না, অনেক সময় কোনো পেইনও হয় না, অনেক সময় লকড হয়ে থাকে হাড়ের মধ্যে বা মাড়ির মধ্যে লকড হয়ে থাকে, কোনো পেইন হয় না, রোগী ভালো আছে, চলছে। কিন্তু যদি কোনো ধরনের প্রবলেম হয় সেখানে আমাদের ট্রিটমেন্টের আওতায় আনতে হয়। আর যদি না উঠে সমস্যা নাই, আক্কেল দাঁত জনিত কমপ্লিকেশন হবে না, দাঁত আঁকা বাঁকা হবে না। কারণ আক্কেল দাঁতের জন্য কিন্তু আমাদের যে মাড়ির দাঁতের যে অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায়, প্রেশার সৃষ্টি করে অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায়। অনেকের আছে যে শুধুমাত্র এই উপসর্গ নিয়েই তারা আসে যে তার দাঁতের মাড়িতে ব্যথা হচ্ছে এবং সেই ব্যথাটি থাকছে, সাথে জ্বর চলে আসছে, মুখ ফুলে যাচ্ছে, এইগুলো মানেই কি আক্কেল দাঁতের সমস্যা? হ্যাঁ, আক্কেল দাঁত যখন উঠতে নিবে তখন তার মাড়িতে তীব্র ব্যথা হবে, জ্বর হবে, মুখ ফুলে যাবে, যেটা বললাম আমি সিমটমগুলা। তারপর মুখ হা করতে কষ্ট হবে, টিজমাস হবে, অনেকে লিম্ফ নোড পর্যন্ত ফুলে যায়, গ্ল্যান্ড ফুলে যায়, রেফার্ড এটা কি পেইন হয়। শুধুমাত্র আক্কেল দাঁত উঠতে গেলেই সমস্যা হবে নাকি অন্য কোনো কারণেও হতে পারে? বুঝবে কি করে একজন সাধারণ মানুষ? না, আক্কেল দাঁত তো উঠার একটা বয়স আছে, বুঝতে পারবে যে এটা তো 18 বছরের পরে বা 17 বছরের পরে এটা এই কন্ডিশনটা সৃষ্টি হবে, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ আমার আক্কেল দাঁত উঠছে। আর 17 বছরের আগে তো আক্কেল দাঁত আসবে না, তখন যদি দাঁতে ব্যথা হয় সেক্ষেত্রে অন্য কোনো কন্ডিশনে ডেন্টাল কেভিটি হতে পারে বা মাড়ির প্রদাহ থেকে ব্যথা হতে পারে। কিন্তু 17 বছর পরে যে ব্যথাটা হবে সেটা তো আক্কেল দাঁতে ব্যথাই হবে, কারণ ওই সময় ওই দাঁতটা আসে। এটা কি কখনো হতে পারে যে 25 বছরের পরে গিয়ে আক্কেল দাঁতটি উঠছে? হ্যাঁ হ্যাঁ, আক্কেল দাঁত 17 বছর থেকে আপনার 50, 60, 70, 80 বছরে উঠতে পারে, হতে পারে, পরে উঠতে পারে। এই দাঁতের কারণে বা দাঁতের এই যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলোর কারণে কি মুখে কখনো কোনো দুর্গন্ধ হয়? কারণ ওই যে বললাম আক্কেল দাঁত যখন বাঁকা হয়ে ওঠে সেখানে একটা পকেট সৃষ্টি হয়, পকেটের মধ্যে খাবার যখন জমা হবে তখন ব্যাকটেরিয়া ওটাকে ফার্মেন্টেশন করবে, ব্যাকটেরিয়া যখন ফার্মেন্টেশন করবে তখন ওটার খাবারটা পচে যাবে, পচলে এখান থেকে ব্যাড স্মেল হবে, সালফার গ্যাস তৈরি হবে, ব্যাড স্মেল হবে। তো এই যে আক্কেল দাঁতের কারণে সমস্যাগুলো হচ্ছে, অনেকে এমনও বলে যে মাথা ব্যথা হচ্ছে, এটির পিছনে কারণ কি? কারণ আমাদের ফেশিয়াল যেই রিজিয়ন, এখানে নার্ভটা হচ্ছে ট্রাইজেমিনাল, ফিফথ ক্রেনিয়াল নার্ভ, যেটা আমাদের যেটা ব্রেন থেকে আসে, ট্রাইজেমিনাল নার্ভ। তো আমাদের যখন আক্কেল দাঁতে ব্যথা হবে তখন ওই ট্রাইজেমিনাল নার্ভের মাধ্যমে ব্যথাটা মাথা, কান সব দিকে ছড়ায় যাবে। ট্রাইজেমিনাল নার্ভের অনেকগুলো ব্রাঞ্চিং আছে আমাদের ফেসিয়াল রিজিয়নে, অপথেলমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। এই ব্রাঞ্চগুলোর মাধ্যমে আমাদের মুখের মণ্ডলের চতুর্দিকে যে দাঁতের ব্যথা হচ্ছে, মাথা, কান, আবার মাথার ব্যথা হলে কানে চলে আসবে, এরকম দাঁতে চলে আসবে, এরকম হয়। এই জন্য এই দাঁতের ব্যথা হলে মাথাও ব্যথা করবে, কানেও ব্যথা করবে। সেক্ষেত্রে দাঁতের কি করতে হবে? দাঁতটিকে উঠিয়ে ফেলতে হয় সব সময়? না না, সব সময় উঠাইতে হবে তা না। যদি ভিতরে লকড অবস্থায় আছে, কোনো পেইন নাই, কোনো অ্যাবসেস নাই, পুজ নাই, বা কোনো সোয়েলিং নাই, কিছু নাই, পাশের দাঁতকে নষ্ট করতেছে না, তাহলে থাক আছে, যতক্ষণ পর্যন্ত ও আনটিল আর আনলেস যদি আমাদেরকে ও কোনো ডিস্টার্ব না করে আমরা ওকে ডিস্টার্ব করব না। আর ও যদি কোনো পেইন সৃষ্টি করে, পুজ হয়, লিম্ফ নোডস ফুলে যায়, বা পাশের দাঁতকে ড্যামেজ করে, সিস্ট তৈরি হয়, সেক্ষেত্রে আমরা তুলে ফেলবো আর কি। অন্যান্য দাঁতের ক্ষেত্রে তো দেখা যায় সমস্যা হলে সেটা সমাধান করা হয় যে তাকে রিপ্লেসমেন্ট করতে হয়। আক্কেল দাঁতের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট কতটা জরুরি? না, আক্কেল দাঁতে রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় না। কারণ হচ্ছে যে এই দাঁতটা উঠে কিন্তু 17 বছর বয়সের পরে, এই 17 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনার অন্যান্য দাঁতগুলো ছিল, আপনার কিন্তু খাওয়া দাওয়া সব কিছু আপনার কিন্তু স্বাভাবিক ছিল, আপনার কিন্তু কোনো সমস্যা হয়নি। সুতরাং এটা তো রিপ্লেসের প্রয়োজন নয়, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো অন্যান্য দাঁত যদি পড়ে যায় সেক্ষেত্রে ফাঁকা হয়ে যায়, সামনের দাঁত থেকে পড়ে যায়, দাঁত তো ফাঁকা হয়ে যাবে, এস্থেটিক্যালি আপনাকে খারাপ দেখা যাবে। কিন্তু আক্কেল দাঁত যদি পড়ে যায় ওটা তো আপনার সামনে ফাঁকা হবে না, এই জন্য আক্কেল দাঁতের রিপ্লেসমেন্টের প্রয়োজন নেই।
অনেকেই আছে যে সৌন্দর্য বর্ধনের জন্য যদি এটি একটু প্রবণতা কমে এসেছে যে আক্কেল দাঁতটি উঠলেও ফেলে দেয়, এটি কি কোনো অসুবিধা বা সুবিধা আনতে পারে কিনা? না, আক্কেল দাঁত তো আসলে ফেলে দিলেই ভালো, যেটা আমরা বলি। আসলে যে যতই চিকিৎসা করা হোক বা মাড়ি কেটে দেওয়া হোক, আসলে আলটিমেটলি এটা ফেলেই দিতে হয়। কারণ আপনি মাড়িটা কেটে দিলেন, দেখা যায় এটা তো ইরাপ্টিং ফোর্স কম, আপনি মাড়ি কেটে দিলেন, যাতে পজিশন সোজা আছে মাড়িটা কেটে দিলেন, কিন্তু এটা তো ইরাপ্টিং ফোর্স অনেক কম। ইরাপ্টিং ফোর্স কম হওয়ার কারণে মাড়িটা আবার আগের পজিশনে চলে আসে। তো আগের পজিশনে চলে আসার কারণে ওই যে আগের মতোই অবস্থা, আবার সিমটম, ওই একই সিমটম। তো মাড়ি কেটে দিয়ে আসলে খুব লাভ হয় না, এটা সবচেয়ে ভালো সার্জিক্যালি ফেলে দেওয়া। তো অনেকেই তো এমন করে যে তার সমস্যা হচ্ছে বা ব্যথা হচ্ছে, সে বাসায় ব্যথার ওষুধ খাচ্ছে, ব্যথানাশক বিভিন্ন ওষুধের মাধ্যমে ব্যথা একটু কমে এসেছে, তাদের ক্ষেত্রে কি করণীয়? তারা কি ওইভাবেই থাকবে নাকি ডেন্টিস্টের কাছে যাবে? অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে, কারণ আক্কেল দাঁতটা আসলে এটা যখন ওখানে বাঁকা হয়ে উঠে বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে, পিছনে হেলে থাকে, সামনে হেলে থাকে, গালের দিকে থাকে, জিভের দিকে থাকে, তো ওইখানে খাবার জমবেই। আপনি ব্রাশিং করে বা মাউথওয়াশ ব্যবহার করে ওটা পরিষ্কার করতে, ক্লিন আপ করতে পারবেন না। যখন ওখানে খাবার জমবে তখনই এখানে উপর যে টিস্যুগুলো আছে ওটা ইনফ্লামেশন হবে, ব্যথা হবে, ওটাকে আমরা পেরিকোনাইটিস বলি। এবং পেরিকোনাইটিস থেকে আপনার অ্যাবসেস ড্রেন করবে, পুজ হয়ে যাবে, এবং পুজ হওয়ার পরে বাইরে এবং ভিতরে দুই দিকে আপনার সোয়েলিং হয়ে যাবে। সোয়েলিংটা কিন্তু তখনও সোয়েলিং হওয়ার পরও যদি অ্যাবসেসটা আপনি ড্রেন না করেন বা অ্যান্টিবায়োটিক না খান বা দাঁতটা যদি না তুলে নেন, এটা আস্তে আস্তে আমাদের যে স্পেস আছে, ফেসিয়াল স্পেস দিয়ে একবারে নেকে চলে আসবে, গলা দিয়ে নেকে চলে আসবে, নেকটা রিজিড করে আপনার লার্ডুইংস অ্যাঞ্জাইনা বা এরকম কমপ্লিকেশন, রেসপিরেটরি ডিফিকাল্টি, এবং এই লার্ডুইংস অ্যাঞ্জাইনা বা এর আগের যে কমপ্লিকেশন যে সেলুলাইটিস, এগুলো যদি আপনি ট্রিটমেন্ট না যায় 24 ঘন্টার মধ্যে রোগী কিন্তু মারাও যেতে পারে। আচ্ছা, এই সিম্পল একটা দাঁতের ইনফেকশন থেকে রোগী কিন্তু ফ্যাটাল কন্ডিশন হয়ে যেতে পারে। সুতরাং এটা কিন্তু মানে আক্কেল দাঁতের ইনফেকশন কিন্তু সামান্য ব্যাপার না যে রোগী ঘরে বসে চিকিৎসা নেবে, এটা অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে। তো ডেন্টিস্টের কাছে গেলে অনেক সময় একটি এক্সরে করতে বলে, যার কথা একটু আগে আপনিও বলছিলেন। এক্সরে ব্যাপারে একটু জানতে চাই, এই এক্সরেটি অন্যান্য এক্সরে থেকে কি একটু আলাদা কিনা, বা এই এক্সরেটি একটা নাম আছে আলাদা, সেই ব্যাপারটা একটু জানতে চাই। হ্যাঁ, এক্সরের নাম আছে, এটা ওপিজি বলে, অর্থোপ্যান্টোমোগ্রাম ভিউ। এটা প্যানোরামিক একটা এক্সরে, এটার মাধ্যমে মুখ, দাঁত এবং চোয়ালের সমস্ত স্ট্রাকচারসগুলো দেখা যায়, এবং আক্কেল দাঁত যদি ওঠার পজিশন দেখা যায়, অন্যান্য কোনো যদি ডিফর্মিটিস থাকে বা কোনো হিডেন যদি কোনো প্যাথোলজিস থাকে, সব কিছু ওই এক্সরের মাধ্যমে আমরা দেখতে পারি। এটি কি সাধারণ যে এখানে আমরা এক্সরে গুলো করি সেখানেই করা, নাকি এখানে কোনো আলাদা ব্যবস্থা আছে? না, সাধারণ এক্সরে বলতে হচ্ছে এটা সব জায়গায় হয় না, সব মানে বড় বড় যেসব ডায়াগনস্টিক সেন্টার সেখানে হয়, সব জায়গায় এটা করা যায় না, সব প্লেসে করা যায় না। তো আমাদের দেশে তো মানুষ সাধারণত দন্ত চিকিৎসকের কাছে যেতে একটু কার্পণ্য করে, যে বিশেষ করে বলা হয় যে এটি একবারে গেলে চিকিৎসা নিলে ভালো হয় না, চিকিৎসা কয়েক ধাপে নিতে হয়। তো সেই ব্যাপারে একটু মন্তব্য জানতে চাই, আক্কেল দাঁতের চিকিৎসা কিভাবে করতে হয়? আক্কেল দাঁতে ব্যথা হলে পেশেন্ট ফার্স্টে ডাক্তারের কাছে যাবে, ডেন্টিস্টের কাছে যাবে। ডেন্টিস্ট এটা পরীক্ষা নিরীক্ষা করবে, এক্সরে করবে। যদি সেটার পজিশন ভালো থাকে তাহলে সেটা ওই মাড়িটা কেটে দিলে, অ্যান্টিবায়োটিক দিলে রোগী ভালো হয়ে যাবে। আর যদি পজিশন বোনসের মধ্যে ইম্প্যাক্টেড থাকে, তীব্র ব্যথা হয়, পাস হয় বা ক্রনিক হয়, যে আগে হয়েছে, আগেও মাড়ি কেটে নিছে, আবার হচ্ছে, বারবার হচ্ছে, হলে তাহলে দাঁতটা সার্জিক্যালি এটা রিমুভ করতে হবে। তো এই যে দাঁতের চিকিৎসার কথা বলা হলো, চিকিৎসা করতে গেলে তাকে কয় ধাপে করতে হয়? আক্কেল দাঁতের চিকিৎসা আপনার প্রথমেই আসলেই দাঁতটা ফেলে দিই না, আমরা প্রথমে দাঁতটাকে এক্সরে করে দেখি দাঁতের পজিশন। যদি পজিশন ভালো থাকে রোগীকে আমরা বলি অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, আর বলি যে লবণ গরম পানিতে কুলি করবেন, যদি সোয়েলিং হয় তাহলে বরফের সেক দিবেন, তাহলে ভালো হয়ে যাবেন। আর তারপরে যদি না হয় তাহলে আমরা তুলে ফেলি। মোটামুটি 2টা ধাপে করলেই হয়ে যায়। তো এই আক্কেল দাঁত উঠানোর ক্ষেত্রে দুটি কথা শুনি, কখনো কখনো বলে যে এক্সট্রাকশন, কখনো বলে সার্জারি। এই দুটির মধ্যে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে। এক্সট্রাকশন হচ্ছে যখন আক্কেল দাঁতের যে পজিশনটা নর্মাল পজিশন থাকে, সোজা দাঁত, কোনো কমপ্লিকেটেড নাই, কোনো কমপ্লেক্স নাই, দাঁত কোনো বোনসের মধ্যে ইম্প্যাক্টেড অবস্থায় নাই, সোজা আছে, বা মাড়ির মধ্যে ইম্প্যাক্টেড নাই, তাহলে এটা সিম্পল এক্সট্রাকশন। আর যদি মাড়ির কমপ্লেক্স অবস্থায় থাকে, ডিপলি প্লেস থাকে, নার্ভের খুব ক্লোজলি থাকে, ম্যান্ডিবুলার নার্ভ থাকে আমাদের সে ক্লোজ থাকে, সেক্ষেত্রে ওই সার্জিক্যাল এক্সট্রাকশন, সেটাই উইজডম টুথ এক্সট্রাকশন আর কি। জি, অপারেশনের ক্ষেত্রে কি পূর্ববর্তী কোনো সতর্কতা নেওয়ার ব্যাপার আছে কিনা?
হ্যাঁ, অপারেশন হতে অবশ্যই, যদি যাদের ডায়াবেটিস বা হাইপারটেনশন আছে, উচ্চ রক্তচাপের রোগী বা ডায়াবেটিসের রোগী, তাদের ক্ষেত্রে অবশ্যই ব্লাড সুগারটা আমরা মেনটেন করতে হবে। আর কার্ডিওভাস্কুলার ডিজিজ মানে হার্ট ডিজিজের যেসব পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে কার্ডিওলজিস্টের সাথে কনসাল্ট করতে হবে, বা ওনারা অনেক সময় অ্যাসপিরিন জাতীয় ড্রাগস নেয়, মেডিসিন খায় বা ক্লপিডোগ্রিন মেডিসিন খায়। ওই ওই ওষুধগুলো যদি বন্ধ করতে হয় তাহলে কার্ডিওলজিস্টের কনসাল্ট নিয়ে ওটা করতে হবে। তো যেহেতু আপনি বলছেন যেখানে অপারেশন করাটাই শ্রেয়, তো অনেকেই অপারেশন করতে একটু ভয় পায়, ভাবে যে ওষুধ খেয়ে ঠিক হবে কিনা, এক্ষেত্রে কি কথা? না, ওষুধ খেয়ে আসলে এটা হয় না। ওষুধ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই হয় না এটা। কিছুদিন ভালো থাকে ওষুধ খেলে, আবার এটা হতেই থাকে, বারবারই হয়। যদি পেশেন্ট যদি আবার খুব হাইজিন মেনটেন করতে পারে, যদি প্রপারলি ব্রাশ করে মাউথ দিয়ে কুলি করে এটা হাইজিন মেনটেন করতে পারে তাহলে হয়তো বা হয়। কিন্তু ওইখানে আসলে ব্রাশ পৌঁছায় না, ওইখানে ব্রাশ করে পরিষ্কার রাখা বা হাইজিন মেনটেন করা খুবই ডিফিকাল্ট। এই জন্য ক্রনিক ইনফেকশন হতে থাকে, আলটিমেটলি এটা তার তুলে ফেলতে হয়। তো এই ক্ষেত্রে কি ধরনের অ্যানেস্থেসিয়া প্রয়োগ করা হয়? দাঁতটা যদি নর্মালি অত ডিপলি ইম্প্যাক্টেড না থাকে, যদি অত ভিতরে না থাকে, নার্ভে যদি ক্লোজ না থাকে, তাহলে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে এটা করে দিই। আর যদি দাঁতটা অনেক ভিতরে থাকে বা আমরা উপজিত করে দেখি যে যদি 4টা অনেক সময় আক্কেল দাঁত নষ্ট থাকে, তখন আমরা একবার জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে 4টা দাঁতই ফেলে দেওয়া যায়। এটা তো অনেকেই ভয় পায় যে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার ক্ষেত্রে বা বিশেষ করে দাঁতের ক্ষেত্রে এত ছোট একটা ব্যবস্থা কিন্তু এত বড় অপারেশন। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই আমাদের রোগীদের উদ্দেশ্যে কি বলা উচিত বা কি জানা উচিত তাদের, যে তারা প্রথমে যে ব্যাপারটা নিয়ে চিন্তা করে যে অপারেশন করলো কিন্তু এরপর আবার সমস্যা হবে কিনা, সেই প্রশ্নটাই প্রথমে উত্তর জানতে চাই। না, অপারেশন করার পরে কিছুদিন তো সমস্যা হবেই। একটা অপারেশনের পরে 2-4 দিন একটু ব্যথা হবে, সোয়েলিং হবে। 3 দিন 24 to 72 আওয়ার্স, 3 দিন খুব অ্যাকুট পেইন থাকবে, সোয়েলিং থাকবে। 3 দিনের পর থেকে আস্তে আস্তে ব্যথা কমে যাবে। 7 দিন 10 দিনের মধ্যে মোটামুটি সে সুস্থ হয়ে যাবে। এবং এই সময় কি তাকে হাসপাতালে থাকতে হয় কিনা? না, হাসপাতালে 1 থেকে 2 দিন থাকলেই চলে, এরপরে আর থাকার প্রয়োজন হয় না হাসপাতালে। মানে এই অপারেশনটি হাসপাতালে থেকেই করতে হবে এবং সেখান থেকে 1 থেকে 2 দিন হাসপাতালে ভর্তি থাকলেই হবে, অ্যাডমিট তো থাকলে। অপারেশনের পরে অনেকেই দেখা যায় যে ব্যথা থেকে যাচ্ছে এবং সেটি অনেকের মাস খানেক ধরেও ব্যথা থাকে, আবার ফোলাও থাকে অনেক দিন ধরে। এই ব্যাপারটি কি? এটা হচ্ছে দাঁত তোলার পরে যে ওইখানে যে ক্লটিং হয়, ব্লাডটা ক্লট করে, ওটা যদি ভেঙে যায় সেখানে খাবার ফুড পার্টিকেল ওখানে ওই সকেটের ভিতরে ইনফেকশন হওয়ার কারণে ওইখান থেকে ব্যাকটেরিয়া এখানে ফার্মেন্টেশন করে এবং ইনফেকশন হয়, যেটাকে আমরা ড্রাই সকেট বলি। এবং এই ব্যথাটা অনেক দিন থাকে। এবং এই ধরনের কেসে আমরা রোগীকে ওই সকেটটা পরিষ্কার করে ওইখানে গজ দিয়ে মেডিসিন দিয়ে ওইখানে দিয়ে দিই, এবং এটা বারবার কয়েকবার আমরা ড্রেসিং দিই। ড্রেসিং দিলে এটা আস্তে আস্তে আবার ব্যথাটা ভালো হয়ে যায়। জি, আমরা নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, নাফকো ফার্মা পিএলসি সুস্থতায় প্রতিদিন থেকে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে। ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নাফকো ফার্মা পিএলসি নিবেদিত সুস্থতায় প্রতিদিনে। আজকে আমরা কথা বলছি আক্কেল দাঁত নিয়ে, আক্কেল দাঁতের সমস্যা, জটিলতা এবং চিকিৎসা, এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। এবং আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ নাজবুল কবির, সহযোগী অধ্যাপক, দন্ত বিভাগ, শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ। আমরা আক্কেল দাঁতের বিভিন্ন সমস্যাগুলোর কথা শুনছিলাম। তো আক্কেল দাঁত যেহেতু একটা স্বাভাবিক ব্যাপার, এটি উঠবে এবং সেখান থেকে তার পরিপূর্ণ বিকাশ হবে, কিন্তু মাঝে বিভিন্ন কারণে বাধা পাচ্ছে, সেই ব্যাপারগুলো আপনি বলছিলেন। একটি প্রশ্ন থাকেই, অনেকেই জিজ্ঞেস করে তাহলে ব্যথা কেন এত হচ্ছে, এবং দাঁতের বিভিন্ন ক্ষেত্রেও দেখা যায় যে ব্যথাটা যখন হয় খুব একটা যেতে চায় না, বিভিন্ন প্রসিডিওর করার পরও ব্যথা যেতে চায় না। এই ব্যাপারটি একটু যদি ব্যাখ্যা দেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। আসলে আমাদের অন্যান্য দাঁত যখন উঠে তখন আমরা ওরকম চিন্তা করি না, রিমার্কেবল করি না যে দাঁত পড়ছে উঠছে, ওরকম আমরা চিন্তা করি না। কারণ দেখা যায় আমরা ব্রাশ করতে গিয়েছি বা খেতে গিয়েছি, দাঁত পড়ে গিয়েছে, দুধ দাঁত পড়ে গিয়েছে, পার্মানেন্ট দাঁত উঠে গেছে। কিন্তু আক্কেল দাঁত যখন উঠে তখন সে জানান দিয়ে উঠে যে হ্যাঁ আমি আসতেছি। এই জন্য এই জিনিসটা আমাদের মনে থাকে। এর কিছু কারণও আছে, কিছু ঘটনা ঘটে আক্কেল দাঁত যখন উঠে। সেটা 1 নম্বর হচ্ছে এটার যে 18-17 বছরের পরে ওঠার কারণে এটা পর্যাপ্ত স্পেস পায় না, এবং
যে মাড়িটা আছে ওটা অনেক মোটা হয়ে যায়। জি মাড়িটা মোটা হয়ে ওই আক্কেল দাঁতটা ওঠার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না এবং প্রচণ্ড প্রেশার সৃষ্টি করে এবং ইরাপশন যে ফোর্সটা আছে ওটা অনেক স্লো। ইরাপশন ফোর্সটা স্লো হওয়ার কারণে অল্প একটু এটা উঠে, ওঠার পরেই ওটার মধ্যে খাবার যখন জমে তখন পেশেন্ট ওইটা পরিষ্কার করতে পারে না, মাউথ ওয়াশ দিয়া বা ব্রাশিং করে, কারণ ওইখানে ব্রাশ পৌঁছায় না, পরিষ্কার করতে পারে না। তখনই ওই সারাউন্ডিং যে টিস্যুগুলোর উপরে রেডনেস হয়, ইনফ্লামেশন হয়, পেইন হয়, প্রচুর পেইন হয়, সেটাকে আমরা পেরিকোনাইটিস বলি। পেরিকোনাইটিস থেকে রোগীর পেরিকোনাল অ্যাবসেস হয়, তারপরে আপনার ফ্যাটাল কন্ডিশন লাইডুইংস এনজানা, সেলুলাইটিসের মতো এবং রেসপিরেটরি ডিস্ট্রেস হয় এবং নিচের চোয়ালের ক্ষেত্রে এটা একবার মেডিসিনিয়াম পর্যন্ত চলে যায়, আমাদের লাংসের যে স্পেস, ফুসফুসের যে স্পেস সেখানে চলে যেতে পারে এবং উপরের চোয়ালের ক্ষেত্রে এটা একদম ব্রেনে চলে যেতে পারে এটার ইনফেকশনটা। এই ধরনের কন্ডিশন হয়, তার মানে একটা ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর হয় অবস্থা হয় এবং সেই কারণে বোধহয় অপারেশনের দিকে এতটা জোর দেওয়া হচ্ছে। হ্যাঁ, অপারেশনের ব্যাপারে অনেক দর্শকের মনে প্রশ্ন থাকে যে অপারেশন করতে হবে, এটি আসলে অন্য অপারেশনের মতো নাকি একটু আলাদা প্রক্রিয়া? এই ব্যাপারটা একটু জানতে চাই, প্রক্রিয়াটা কি ধরনের? না অন্য অপারেশনের মতো এটার মধ্যে আপনার যদি দাঁতটা পজিশন ভালো থাকে সেখানে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করে দিই। আর দাঁতটা যদি কমপ্লেক্স পজিশনে থাকে, একদম মাড়ির ভিতরে থাকে, একদম ইম্প্যাক্টেড থাকে, হ্যাঁ বোনসের মধ্যে থাকে, মাড়ির ভিতরে থাকে, যেখান থেকে অনেক ডিপলি, যেখানে এক্সরে করলে দেখা যায় যে দাঁতটা একদম নার্ভের কাছাকাছি, তখন আমাদের জেনারেল অ্যানেস্থেসিয়ার প্রয়োজন হয়। লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া আমরা যখন এটাকে করি তখন আমরা তো যে অপারেশনের আগে যে ফিটনেস টেস্ট করার দরকার সেগুলো তো, যদি ডায়াবেটিস থাকে আমরা ব্লাড সুগার দেখে নিই, যদি রোগী হার্ট ডিজিজের পেশেন্ট হয় আমরা কার্ডিওলজিস্টে কনসাল্ট করে নিই, অন্যান্য কোনো রোগীর অন্যান্য কোনো রোগ আছে কিনা, লিভার ডিজিজ আছে কিনা, তার এইচবিএসএজি আছে কিনা, আর অন্যান্য কোনো সিস্টেমিক কোনো প্রবলেম আছে কিনা, সেগুলো আমরা এক্সক্লুড করি। করার পরে তারপর যদি দেখি রোগী ফিট, তারপরে আমরা রোগীকে যদি এক্সরে করে দেখি যে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যায়, আমরা লোকাল অ্যানেস্থেসিয়া করি। আর যদি কমপ্লেক্স পজিশনে থাকে তাহলে জেনারেল অ্যানেস্থেসিয়া দিই। লোকাল অ্যানেস্থেসিয়া করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ফার্স্টে অ্যানাস্থেসিয়া দিই রোগীকে, লোকাল অ্যানেস্থেসিয়া দিই। দেওয়ার পরে যদি দাঁতটা তো এগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে বাঁকা থাকে, হয়তো বা সামনের দিকে নাহলে গালের দিকে, জিহ্বার দিকে বাঁকা থাকে, তখন আমরা যে মাড়িটা আছে সেটা দাঁতের সেকেন্ড মোলার থেকে একদম রেমাসের অ্যান্টেরিয়র বর্ডার পর্যন্ত, আপনার সেকেন্ড মোলারের ডিস্টাল সারফেস থেকে একদম রেমাসের অ্যান্টেরিয়র বর্ডার পর্যন্ত আমরা ইনসিশন দিই। ইনসিশন দিয়ে আমরা ফ্ল্যাপটা সরিয়ে ফেলি, মানে মাড়িটা সরিয়ে ফেলি। সরিয়ে ফেলার পরে আমাদের বিভিন্ন ধরনের বার আছে, টাংস্টেন কার্বাইড বার আছে, আরও অনেক ধরনের কাটিং বার আছে। হ্যাঁ, আমরা বোনসটা খুব স্মুথলি, এটা এই সার্জারিটা খুব মেটিকুলাসলি স্মুথলি করতে হয়, কারণ আমাদের এখানে থাকে হচ্ছে অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবলের দাঁতটা মেনলি থাকে। অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবলের বোনসটা খুবই থিন, এটা যদি মানে সার্জারি করার সময় যদি এক্সট্রা কোনো ফোর্স হয় অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল কিন্তু ভেঙে যেতে পারে, রিস্ক আছে। তো এই জন্য খুবই স্মুথলি বোনসটা খুব স্মুথলি আমার কাটতে হয় এবং দাঁতটা কিন্তু পাশের দাঁতের সাথে লকিং থাকে, ওই লকটাও কাটতে হয়। কাটার পরে তারপরে আমাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা আস্তে খুব মেটিকুলাসলি প্রেশার দিই। প্রেশার দেওয়া যদি দাঁতটা চলে আসলে আর অনেক সময় এরকমভাবে লক থাকে তখন আসতে চায় না, তখন দাঁতের ক্রাউন পোর্শনটা আমরা আলাদা করি, তারপরে রুট পোর্শন আলাদা করি, তারপরে রুট পোর্শন অনেক সময় রুট ডাইভার্জেন্ট রুট থাকে, অনেক সময় ফিউজ রুট থাকে। যে ডাইভার্জেন্ট রুট থাকে সেখান থেকে আমরা রুটটাকে মাঝখান থেকে কেটে দুইটা রুটটা আলাদা করে পরে আমরা দাঁতটাকে নিয়ে আসি, তারপর আমরা স্টিচিং করে দিই, আচ্ছা, গজ পেক দিয়ে দিই। তার মানে অনেকগুলো কাজ একসাথে করতে হচ্ছে এবং সেখানে এই প্রশ্ন থেকেই যায় যে এত কিছুর পরে সমাধান কি হবে কিনা বা জটিলতা হয়ে যাবে কিনা কোনো, সেই ব্যাপারটা একটু জানতে চাই। জটিলতা কি কোনো কিছু হওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ, কিছু দাঁত তোলার পরে কিছু অ্যাডভাইস আছে যে আপনি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা গরম খাবার খাবেন না, সফট খাবার খাবেন, লিকুইড ফুড খাবার খাবেন। হ্যাঁ, তারপরে চা খাবেন না বা ধূমপান করবেন না। হ্যাঁ, রোগী যদি এগুলো মেনটেন না করে, হ্যাঁ, তা বা ব্লাড ক্লটটা যদি কোনো কারণে ভেঙে যায় সে কারণে সেক্ষেত্রে এই ব্যথা হতে পারে, দাঁত তোলার 1 থেকে 3 দিনের পরেই ব্যথা হতে পারে, যেটাকে তীব্র ব্যথা, যেটাকে আমরা বলি ড্রাই সকেট বলি, সেটা ড্রাই সকেট হতে পারে। তারপরে ইনফেকশন হতে পারে কোনো কারণে। হ্যাঁ, যে অ্যাডভাইসগুলো দেওয়া হয়েছে রোগী সেগুলো ওইভাবে মেনটেন করে নাই, বা যে মেডিসিন দেওয়া আছে রোগী প্রপারলি এটা খায় নাই, হ্যাঁ, প্রপার ডোজে খায় নাই, ডোজ গ্যাপ হয়েছে, ইনফেকশন হতে পারে। তারপরে যেটা বললাম যে খুব থিন তো অ্যানিং অফ দি ম্যান্ডিবল ফ্র্যাকচার হতে পারে, ম্যান্ডিবল জ ফ্র্যাকচার হতে পারে, জবন ফ্র্যাকচার হতে পারে। তারপরে উপরের চোয়ালের ক্ষেত্রে সাইনাসটা ড্যামেজ হতে পারে অনেক সময়। হ্যাঁ, উপরে ম্যাক্সিলারি যে সাইনাস আছে সেটা ড্যামেজ হতে পারে। হ্যাঁ,
তারপরে পাশের দাঁতের সাথে যে লকিং থাকে, পাশের দাঁত ড্যামেজ হতে পারে, পাশের দাঁতে আপনার রুট নষ্ট হতে পারে, পাশের দাঁত ব্রেক হতে পারে, বা দাঁতের মধ্যে যদি কোনো ফিলিং থাকে, ফিলিং নষ্ট হতে পারে, হ্যাঁ এরকম। তার মানে বেশ কিছু জটিলতাই হতে পারে, এবং এই জটিলতা হলে তখন রোগী কি করবে? জটিলতা হলে রোগীকে আবার রেজিস্টার্ড ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে, যেই কারণে এটা হয়েছে, যেই কজে হচ্ছে, ডাক্তার এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, দেখার পরে ওই অনুযায়ী ব্যবস্থা নেবে বা চিকিৎসা দিবে। এই আচ্ছা, এবার আসি একটু ভিন্ন প্রসঙ্গে। আক্কেল দাঁত নিয়ে তো সমাজে অনেক কথা প্রচলিত আছে, এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আক্কেল দাঁত উঠলে নাকি চোখের জ্যোতি কমে যায় বা চোখের পাওয়ার কমে যাচ্ছে। আবার কারো কারো ক্ষেত্রে এরকমও হয় যে তার মস্তিষ্কের যে স্বাভাবিক বৃদ্ধি প্রবণতা বা মস্তিষ্কের বিকাশ, এই ব্যাপারগুলো বাধাগ্রস্ত হয়। এটির সাথে আসলে কি কোনো সম্পর্ক আছে কিনা? না, এটা আসলে ভুল ধারণা। কারণ আমরা জানি যে যে আমাদের ব্রেন থেকে যে নার্ভগুলো আছে, জোড়ায় জোড়ায় নার্ভগুলো বের হয়, হ্যাঁ, এবং এই নার্ভগুলো বিভিন্ন অর্গানে আমাদের সাপ্লাই দেয়। কোনো কোনো নার্ভ দেখা যায় যে একাধিক অর্গানেও সাপ্লাই দেয়, হ্যাঁ। তো দাঁতের যে নার্ভ এবং চোখের যে নার্ভ, সেটা সম্পূর্ণ আলাদা। তো দাঁতের সাথে দাঁত তুলে যে চোখে দেখবে না বা মাথা ব্যথা হবে, এটা আসলে সঠিক নয়। এটা কারণ দাঁতের নার্ভ এবং চোখের নার্ভ সম্পূর্ণ আলাদা। জি। তো সেই ক্ষেত্রে এই যে মুখের একটি মানে আপনি একটু আগেই বলছিলেন যে কিছু স্নায়ু কেটে ফেলতেও হতে পারে, এটি কি পরবর্তীতে তার খাবার গ্রহণে কোনো বাধা তৈরি করতে পারে? না, স্নায়ু তো কাটা হবে না, স্নায়ু কাটবো না, আমরা বোনস কাটবো, হাড়। স্নায়ু কাটলে তো তার সেন্সেশন লস হয়ে যাবে, নার্ভ ড্যামেজ হলে তো তার সেন্সেশন না। স্নায়ু আমরা কাটবো না, আমরা দাঁতের লকিং পজিশনটা যেটা পার্শ্ববর্তীর সাথে লক থাকে, লকটা কাটবো, বোনসটা সেপারেট করবো, তারপরে দাঁতটাকে স্মুথলি আমরা উঠে নিয়ে আসবো। আচ্ছা, এই প্রসঙ্গ থেকে একটু জানতে চাই, দাঁতের ক্ষেত্রে বলা হয় সেনসিটিভিটি, এই সেনসিটিভিটি কেন হয়? দাঁতের সেন্সিটিভিটির মূল কারণ হচ্ছে আপনার জিঞ্জিভাল রিসেশন। জিঞ্জিভাল রিসেশন হচ্ছে যদি কারো ওরাল হাইজিন প্রপারলি মেনটেন না করে, যদি দাঁত এবং মাড়ির সংযোগস্থলে যদি ক্যালকুলাস পাথর জমে, সেক্ষেত্রে মাড়িটা নিচে নেমে যায়, রুট পোর্শনটা দাঁতে এক্সপোজ হয়ে যায়, এবং রুটের থাকে সিমেন্টাম, যেটা হাইলি সেন্সিটিভ। ওই সিমেন্টামে যখন আমরা খাবার খাই, ঠান্ডা বা গরম যখন লাগে, তখন প্রচণ্ড শেষে করে, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে ফল্টি যদি ব্রাশিং টেকনিক থাকে, তার প্রপারলি যদি সে টেকনিকে যদি ব্রাশ না করে, যে ব্রাশ করতে উপর থেকে নিচে যদি আড়াআড়ি ব্রাশ করে, তাহলে দাঁতের এই জিঞ্জিভা এবং দাঁতের যে সংযোগস্থল মাড়ি, জিঞ্জিভালে মাড়ি এবং দাঁতের সংযোগস্থল, ওটা ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার কারণে ওইখানে যখন ঠান্ডা গরম লাগে ব্যথা করে। বা অনেক সময় দাঁতের ছোট ছোট ক্যাভিটি হয়, যে ক্যাভিটিগুলো আমরা দেখতে পারি না, রেডিওগ্রাফ করলে বা এক্সরে করলে দেখা যায় যে ছোট ছোট ক্যাভিটি আছে, তার কারণে শিরশির করতে পারে। তারপরে যদি মাড়ির প্রদাহ থাকে, মাড়িতে জিঞ্জিভাইটিস থাকে বা পেরিওডন্টাল ডিজিজ থাকে, সেক্ষেত্রে আপনার শিরশির হতে পারে। আচ্ছা, আরেকটি প্রসঙ্গ একটু জানতে চাচ্ছি যে এই বয়সটি তো আসলে রিপ্রোডাক্টিভ এজ বা গর্ভধারণ করে ফেলে অনেকে, তাদের ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয় তাহলে কি করবে? গর্ভধারণ হলে যদি ফার্স্ট ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে আপনার কোনো প্রসিডিওরে সার্জিক্যাল কোনো প্রসিডিওরে যাওয়া যাবে না, কারণ ফার্স্ট ট্রাইমেস্টারে ফিটাল গ্রোয়িং হয়, ফিটাল ডেভেলপমেন্ট হয়, এবং যে থার্ড ট্রাইমেস্টারে ম্যাচুরেশন হয়। তো এই দুইটা স্টেজে আমরা কোনো প্রসিডিওরে যাব না, শুধু গরম পানিতে লবণ দিয়ে কুলি করবে, এটাই, হ্যাঁ, আর হাইজিন মেনটেন করবে। আর মিডল ট্রাইমেস্টার হলে আমরা অপারেশন করতে পারবো, এতে সমস্যা হয় না। তবে না করাই ভালো। যদি একদম ক্রিটিক্যাল কন্ডিশন, তীব্র ব্যথা, পা আসতেছে, রোগী মুখ খুলতে পারতেছে না, এরকম যদি কন্ডিশন হয়, সেক্ষেত্রে আমরা করব। তা না হলে রোগীকে বলবো আপনি গরম পানিতে লবণ দিয়ে কুলি করেন, হ্যাঁ, হাইজিন মেনটেন করেন, এই। হ্যাঁ, জি, ধন্যবাদ। শিশু বা কিশোর বয়সে কি আগে থেকে এই ধরনের সমস্যা মোকাবেলার জন্য কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন কিনা? হ্যাঁ, প্রয়োজন আছে। যখন শিশু কিশোর থাকে, তখন যদি আমরা রেডিওগ্রাফ করি, রেডিওগ্রাফ করলে ওখানে ওপিজি করলে ওখানে আক্কেল দাঁতের যে রুটের পজিশনগুলো কীভাবে উঠতেছে বা কোন ডাইরেকশনে আক্কেল দাঁতগুলো আসতেছে, সেগুলো অ্যাসেসমেন্ট করা যায়। সেগুলো অ্যাসেসমেন্ট করলে পরবর্তীতে কমপ্লিকেশনগুলো রোধ করা যায়। ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটি বিষয় না জানলেই নয়, আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে দাঁতের ক্ষেত্রে দাঁতের যে হাইজিনটা এবং দাঁত ব্রাশ করার যে একটি নিয়ম আছে, সেই নিয়মগুলো আসলে ঠিকভাবে পালন করতে হবে। তো সেই ব্যাপারটি আসলে কি, কিভাবে দাঁতকে আমরা সুরক্ষিত রাখতে পারি এবং দাঁতের যে হাইজিন সেটি মেনটেন করতে পারি? 2 টাইম ব্রাশ করতে হবে, ব্রাশিংয়ের কোনো বিকল্প নাই।
তারপরে ফ্লস করতে হবে, ফ্লসিং মাঝে মাঝে ফ্লসিং করতে হবে এবং মাউথ ওয়াশ মাউথ রিন্স করতে হবে, কুলি করতে হবে আপনাকে। এবং ব্রাশটা করতে হবে প্রপার টেকনিকে। ব্রাশটা উপরের দাঁত উপর থেকে নিচের দিকে, নিচের দাঁত নিচ থেকে উপরের দিকে করতে হবে। আড়াআড়ি ব্রাশ করা যাবে না, আমরা যেটা করি সার্কুলার মোশনে আড়াআড়ি ব্রাশ করা যাবে না, করতে হবে, আড়াআড়ি ব্রাশ করা যাবে না। আর ব্রাশের সিলেকশনে কিছু নিয়ম আছে। ব্রাশটা মানে ব্রাশের যেই হেডটা হবে খুবই ছোট হবে এবং ব্রিসেলগুলা দুইটা দাঁত থেকে কভার করে থাকবে আচ্ছা। এবং খুবই সফট হবে। জি, তো এই ধরনের ক্ষেত্রে টুথপেস্টের একটা ভূমিকা আছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পাই টুথপেস্ট নিয়ে। তো সেই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে, কি ধরনের টুথপেস্ট আসলে দাঁতের জন্য উপকারী? অবশ্যই ফ্লুয়েডযুক্ত টুথপেস্ট, কারণ ফ্লুয়েডে সেন্সিটিভিটিটা প্রিভেন্ট করে। কারণ ফ্লুয়েড দাঁতের মধ্যে হাইড্রোক্সিঅ্যাপিটাইট নামক একটা ম্যাটেরিয়ালস থাকে দাঁতে এনামেলে। ওই ফ্লুয়েড যখন আমরা ব্যবহার করি ফ্লুয়েডযুক্ত টুথপেস্ট, ওই ফ্লুয়েডটা হাইড্রোক্সিঅ্যাপিটাইটের সাথে রিঅ্যাকশন করে একটা আলাদা ম্যাটেরিয়ালস ফ্লুরোঅ্যাপিটাইট তৈরি করে, যেটা ক্যারিস প্রিভেনশন করে। তো অবশ্যই আপনাকে যেই ব্র্যান্ডেরই ব্যবহার করেন চেঞ্জ করবেন 2-3 মাস পর পর এবং ফ্লুয়েডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে। জি, আমরা যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে যে বিষয়টি জানতে না হলে বোধহয় ঠিক হবে না, তা হচ্ছে গিয়ে দাঁতের যত্নের পাশাপাশি এই যে মুখ গহ্বরের যত্ন, সেই ব্যাপারের জন্য আমরা কি কি করতে পারি এবং কি কি করণীয় নয়? আপনার অবশ্যই ব্রাশিং করতে হবে, 2বার ব্রাশ করতে হবে, তারপর ফ্লসিং করতে হবে, মাউথ ওয়াশ ব্যবহার করতে পারেন। আপনি চিনি জাতীয় খাবার, কার্বোহাইড্রেট জাতীয় ফুড মানে কম খেতে হবে। যদি খান তারপর ব্রাশ করে নিতে হবে। ফাইবার জাতীয় খাবার বেশি খেতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে চকলেট চুইংগাম তো বাচ্চারা খাবেই, খাওয়ার পর দাঁতটা ব্রাশ করে দিতে হবে, অবশ্যই ব্রাশ করে দিতে হবে, নাহলে বাচ্চাদের কিন্তু ডেন্টাল ক্যারিজ বা ডিকে তৈরি হবে এবং পেন সৃষ্টি হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24-কে ধন্যবাদ এবং নাফকো ফার্মা পিএলসিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার দাঁতের যত্ন নিন।